নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় আলোচনা করব, যে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যে 27 লক্ষ মানুষ অ্যাডজুডিকেশনের আওতায় পড়ে গেলেন এবং শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে গেলেন, আরো মানুষ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করলেন, সব মিলিয়ে প্রায় 35 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে। তারা ভোটার হতে পারবেন কি পারবেন না। সামনে পুরো ভোট আসছে, আমরা কলকাতা হাওড়ায় ডিলিমিটেশন দেখছি, এরপরে পঞ্চায়েতের ভোট আছে। সেখানে জাজেরা অদ্ভুতভাবে এত স্লো প্রসেসে কেস ক্লিয়ার হচ্ছে যে এই পদ্ধতিতে যদি 35 লক্ষ মানুষের হিয়ারিং হয় তাহলে 20 বছর লেগে যাবে। অর্থাৎ রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষকে ডিফ্র্যাঞ্চাইজ করা, তার মধ্যে মুসলিম আছেন, আদিবাসী আছেন, গরিব মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, তাদেরকে করে নিয়ে যে ভোট প্রক্রিয়া আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করা হলো, তারই রেপ্লিকা যেন দেখতে চলেছে আগামী দিন পরবর্তী ভোটগুলোয়। অন্যান্য যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তারা এটার প্রতিবাদ করছেন। আমরা জানি কংগ্রেসের পক্ষ থেকে এটার প্রতিবাদ হয়েছে, তারা মামলা করেছেন পাল্টা। সিপিএম এর পক্ষ থেকেও আদালতে যাওয়া হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকেও আদালতে যাওয়া হচ্ছে। আমরা আজকের আলোচনার জন্য বেছে নিয়েছি এবং সঙ্গে পেয়েছি একেবারে এই ব্যাপারে যিনি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখেন, প্রদেশ কংগ্রেসের এসআইআর এর যে কমিটি, তার প্রধান প্রসেনজিৎ বসুকে। প্রসেনজিৎ বসুকে উনি এই ব্যাপারে একেবারে পরিসংখ্যান আমি তার কাছেই সরাসরি জানতে চাইবো যে কি অবস্থা। কারণ মানুষের যে অধিকার, সেই অধিকার যেভাবে হরণ করা হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর, মানে পুরো প্রক্রিয়ার মধ্যে থেকেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রসেনজিৎ, একটু যদি হিসেবটা বলো, কারণ আমি এই কারণে অবতারণা করে দিই। আমরা জানতাম 35 লাখ, অ্যাডজুডিকেশনে 27 লক্ষ। হঠাৎ করে শুভেন্দু অধিকারী বললেন 7 লক্ষ মানুষ মাত্র অ্যাপ্লাই করেছেন। আমরা দেখলাম খলিলুর রহমান এবং আবু তাহের, এই দুজন কোট আনকোট গাদ্দার বা বেইমান তৃণমূলের সাংসদ, তারা চলে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে যে যাতে আরো বেশি পরিমাণে ট্রাইব্যুনাল হয়, অন্য জায়গায় দেওয়া হয়, তারা নাকি এটা নিয়ে সোচ্চার। কিন্তু গোটা ব্যাপারটাই তো চলছে কোর্টের প্রক্রিয়ায়। শুভেন্দু অধিকারীর কি ক্ষমতা আছে জানি না। আর শুভেন্দু অধিকারী এই মানুষদের একটা বড় সেকশনকে তো জিহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা বলে দেখে দিয়ে ভোট করিয়েছিলেন। তারই বা কতটা উদ্দেশ্য থাকবে? গোটা ব্যাপারটা নিয়ে যদি একটুখানি শুরুর থেকে বলো সংখ্যাটা কত, তাহলে একটু আলোচনাটা করা সুবিধা হয়। প্রসন্ন, আপনাকে এই এই প্রোগ্রামটা আজকে করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এটা নিয়ে গোটা রাজ্য জুড়ে একটা বিশাল বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর কিছু কথাবার্তায়। তো আমি চেষ্টা করা উচিত আমাদের যে এই বিভ্রান্তিটা কাটানো। তো প্রথমেই আমি এটা যেটা বলতে চাই, এখানে শুরু করতে চাই, আমি তথ্যে আসছি যে এই সমস্যাটা বা এই বিভ্রান্তিটা তৈরি হচ্ছে এই কারণে যে এসআইআর প্রক্রিয়ায় কত লোকে বাদ পড়লো। আর আমাদের রাজ্যে সকলেই এটা জানেন যে আমাদের রাজ্যে বাদ পড়াটা কিন্তু 3 ধাপে বাদ পড়েছে। অন্যান্য দেশের অধিকাংশ রাজ্যেই এখন এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কিছু জায়গায় এখনো প্রায় শেষের মুখে। কিন্তু কোনো রাজ্যেই এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে পরিমাণ লোক পশ্চিমবঙ্গে বাদ পড়েছে, সেটা কিন্তু অন্য কোনো রাজ্যে হয়নি। তো পশ্চিমবঙ্গে যেটা হয়েছে যে প্রথম ধাপে এনুমারেশন ফেজে 58 লক্ষ লোক বাদ পড়েছিলেন। তার মধ্যে 24 লক্ষ ছিলেন মৃত বা প্রয়াত। আরো একটা সংখ্যা ছিল কয়েক লক্ষ, যারা হচ্ছে বলতে পারেন ডুপ্লিকেট এন্ট্রি, এটা খুবই মাইনর। বাকি হচ্ছে যাদেরকে বলে শিফটেড বা অ্যাবসেন্ট, মানে তাদেরকে পাওয়া যায়নি, ট্রেস করা যায়নি। তারপরে 7 নম্বর ফর্মের দায়রায় ক্লেমস অ্যান্ড অবজেকশনস ফেজে আরো 5.5 লক্ষ মানুষ বাদ পড়ে। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তারা 60 লক্ষ মানুষকে আইডেন্টিফাই করে প্রথমে, কিন্তু সেটা নিয়ে কোর্টে মামলা যে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে এটা অ্যাডজুডিকেশনে যায় এবং এই 60 লক্ষের মধ্যে 27 লক্ষ বাদ পড়ে। তাহলে
58 লক্ষ, 5.5 লক্ষ এবং 27 লক্ষ মিলে মোট ওই 90.5 থেকে 91 লক্ষ নাম হচ্ছে বাদ পড়ে। এবার এর মধ্যে যে 27 লক্ষ মানুষ বাদ পড়ে, সুপ্রিম কোর্টের অর্ডারে ট্রাইব্যুনাল গঠন করা হয় যে এই 27 লক্ষ আবার আবেদন করতে পারেন, তাদের যদি মনে হয় যে তাদের ডকুমেন্ট ইত্যাদি আছে এবং ভুলবশত তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই যে 27 লক্ষ, এটা তাহলে বোঝা উচিত যে 58 লক্ষ এবং 5.5 লক্ষ তার আগে যারা বাদ পড়েছিলেন এই অ্যাডজুডিকেশনের আগে, তারা কিন্তু তাদের জন্য কিন্তু ট্রাইব্যুনাল নয়। ট্রাইব্যুনালটা একমাত্র এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আন্ডার অ্যাডজুডিকেশন যারা বাদ পড়েছেন তাদের জন্যই কেবলমাত্র ট্রাইব্যুনাল। তো বাদ পড়েছেন অনেক বেশি, তার একটা অংশ যারা শেষ ধাপে বাদ পড়েছেন তাদের জন্যই ট্রাইব্যুনালটা করা হয়েছে। ট্রাইব্যুনাল করার কয়েক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টের অর্ডারেই এটা জানা যায় যে সংখ্যাটা 35 লক্ষ নয়, সংখ্যাটা 33 লক্ষ। 33 লক্ষ আবেদন হচ্ছে জমা পড়ে। প্রথম থেকেই যেটা সমস্যা সেটা হচ্ছে যে যখন 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস ছিল, তখন 700 জন জুডিশিয়াল অফিসার সেটা ওপরে মানে সেই কেসগুলো হ্যান্ডেল করেছিল, ডিসপোজ অফ করছিল। হ্যাঁ, ওটা 35 থেকে 40 দিনের মধ্যে ওরা এটা শেষ করতে পারে। এবার এই যে 33 লক্ষ কেস, এই 33 লক্ষ কেসের জন্য সুপ্রিম কোর্ট 19 জনের ট্রাইব্যুনাল বানিয়েছে। তো 700 জনে 60 লক্ষ যদি এক মাসে করে, তাহলে এটা একটা পাটিগণিত যে 19 জন হচ্ছে 33 লক্ষ কেস করতে তাদের কয়েক বছর লেগে যাবে। এবং এর ফলে একজন, এবং আমি পরে শুনেছি আরো একজন, অর্থাৎ দুজন ফরমার ট্রাইব্যুনালের এক্স জাজ যারা ট্রাইব্যুনালের আছেন, ট্রাইব্যুনালের মাথায়, তারা কিন্তু পদত্যাগ করেছে। হ্যাঁ, দুজন ছেড়েছে, তাদের একজন শিবজ্ঞানম এবং আরেকজন পরে, এবং সেগুলো ফুলফিলও করা হয়নি ভ্যাকেন্সি। তো বোঝাই যাচ্ছে যে এই ট্রাইব্যুনালটা ঠিকমতো ফাংশন করছে না। তো আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জুন মাসেই আমরা একটি মামলা করি, এবং সেই মামলা সুপ্রিম কোর্ট যখন খোলে গরমের ছুটির পরে, তখন এক প্রস্থ শুনানি হয়, সেই মামলা গ্রহণও করা হয় এবং নোটিশও দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনকেও দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকেও দেওয়া হয়েছে। তো ওই মামলার অনেকগুলো দিক আছে, আমি আজকে আলোচনার জন্য যতটুকু প্রাসঙ্গিক আমি তার মধ্যেই আছি। মামলায় অনেক কিছু আছে। আমরা যেভাবে লোকজনকে অন্নপূর্ণা যোজনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের থেকে যে ডেটাবেসটা পুরোটাই মাইগ্রেট করার কথা, ওরা সেখানে এই এসআইআর এ বাদ পড়াদের বাদ দেওয়ার নামে ওটাকে অর্ধেক করে দিয়েছে। আরো অনেক কিছু তারা করেছে, রেশনের কার্ড বাতিল হচ্ছে, ওবিসি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু এই মামলায় আমরা ট্রাইব্যুনাল প্রক্রিয়া নিয়ে কিছু নির্দিষ্ট কথা আমরা বলেছি এবং কিছু নির্দিষ্ট যেটাকে বলে প্রার্থনা বা প্রেয়ার আমরা করেছি মাননীয় উচ্চতম ন্যায়ালয়ের কাছে, যে এর একটা সুরাহা হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে, এসআইআর এ বিহারে যেভাবে হওয়ার পরে কিন্তু পুরো তথ্যটা যে কোন ফেজে কত লোক বাদ দিয়েছে এটার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে কিন্তু তারা পাবলিশ করেছিল ইলেকশন কমিশন। পশ্চিমবঙ্গে সেই ফরম্যাটে তথ্যটা ইলেকশন কমিশন এখনো পাবলিশ করেনি, এবং আমরা তাদেরকে বলেছি, ওই এখন কোর্টের মাধ্যমে বলেছি পিটিশনে, যে আগে এই তথ্যটাকে পাবলিশ করতে হবে, কারণ নির্বাচন কমিশন যে তথ্যটা দিচ্ছে তার লেটার হেডে বা তার যে প্রেস স্টেটমেন্টে বা তার একটা কোনো পাবলিকেশনে, কোনো ডকুমেন্টে, আর এর নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, এটা ম্যানুয়ালেই আছে ইলেকশন কমিশনের, সেই ম্যানুয়ালে এটা পাবলিশ করলে সেই তথ্যটাই সর্বজনগ্রাহ্য হবে। সেটা তারা করেননি, প্রথম কথা, এটা তাদের একটা ল্যাপস। দ্বিতীয় হচ্ছে যে যিনি সিইও ছিলেন তিনি নির্বাচন প্রক্রিয়াটা শেষ হলো, নতুন সরকার তৈরি হলো, তিনি তার চিফ সেক্রেটারি হয়ে গেলেন সরকারে এবং একজন নতুন সিইও চলে এলেন। তাহলে এই যে এটার যে পাবলিশ করা তথ্যগুলো, এটার দায়টা যার ছিল তিনি এখন হয়ে গেছেন চিফ সেক্রেটারি, আর একজন নতুন সিইও ওয়েস্ট বেঙ্গল চলে এসছেন নির্বাচনের পরে, যিনি এসআইআর প্রক্রিয়ায় সময় তিনি ছিলেন না। সুতরাং এখানে কি হলো যে এর দায়িত্বটা কার এইগুলো করা সুনিশ্চিত করার, সেখানেই একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।
এখন উনি যেহেতু সিইও ওয়েস্ট বেঙ্গল ছিলেন, উনি চিফ সেক্রেটারি হয়ে সেই তথ্যগুলো এখনো নিশ্চয়ই ওনার কাছে আছে, কিন্তু এটা কিন্তু তার এখতিয়ারে আর পড়ে না। এটা এখন সিইও ওয়েস্ট বেঙ্গলের এখতিয়ারেই পড়ে। আর ট্রাইব্যুনালের বিষয়টা আরো জটিল, কারণ ট্রাইব্যুনালটা কিন্তু ভারতবর্ষের আর কোথাও নেই, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সিও আর কোথাও হয়নি, মানে এই পরিমাণে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো ট্রাইব্যুনালটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইউনিক। এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের রায়। সুতরাং আপনি যদি ট্রাইব্যুনালের দেরি হচ্ছে বলে আপনি এখন ইলেকশন কমিশনের কাছে যান, আমরা বহুবার গেছি, ওদের সাথে দেখা করি, তারা বলছে আমরা ট্রাইব্যুনালের বিষয়ে আমরা কিছু জানি না, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, এটা বিচার ব্যবস্থার ব্যাপার, ওখানে যান। হাইকোর্টে গেলে হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে গেলে অনেকে সুপ্রিম কোর্টে গেছে, তাদেরকে আবার হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। আমাদের মামলাটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, কারণ আমরা অনেক প্রস্তুতি নিয়ে মামলাটা করেছিলাম। আমরা আগে আসলে হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে বলেছে। সুতরাং সুপ্রিম কোর্ট এখন আর হাইকোর্টে আমাদেরকে ফেরত পাঠাতে পারেনি, তারা আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং এখন 25শে অগাস্ট এই মামলার শুনানি হবে। এখন এই যে তথ্য নিয়ে বিভ্রান্তিটা, এই বিভ্রান্তিটার কারণটা কি? আসলে সুপ্রিম কোর্টের যে এখন অব্দি রায়ে একটা তথ্য আছে, সেটাকেই ধরে সবাই চলছে, সেই সংখ্যাটা হচ্ছে 33 লক্ষ। এটার অথেন্টিক, এই সংখ্যাটা অথেন্টিক, কিন্তু এটা সুপ্রিম কোর্টও জানায়নি, নির্বাচন কমিশনও জানায়নি যে এই 33 লক্ষের মধ্যে, কারণ প্রথমেই যেটা প্রশ্ন ওঠে যে যদি টোটাল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদই 27 লক্ষ হয়, তাহলে সংখ্যাটা 33 লক্ষ হলো কিভাবে? মানে 27 লক্ষ যদি 100%ও ফুল করে, তাহলে ওটা সংখ্যাটা 27 লক্ষ হয়, 27,16,000 আমার যতদূর মনে আছে। তাহলে 33 লক্ষ হলো কেন? তখন ওটা সুপ্রিম কোর্টের রায়েই ওটার ব্যাখ্যা দেওয়া আছে যে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো যে 60 লক্ষের মধ্যে 33 লক্ষকে ঢোকানো হয়েছে, তাদের মধ্যে কয়েক লক্ষকে বার করার জন্য তারাও অ্যাপিল করেছে ট্রাইব্যুনালে। ভেবে দেখুন, মানে মানে নির্বাচন কমিশন চাইছে যে যারা ভোট দিয়েছে, এরা কিন্তু ভোট দিয়েছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 60 লক্ষ, তাতে যে 33 লক্ষ ঢুকে গেছে ভেতরে, সেই হ্যাঁ, তার মধ্যে নির্বাচন কমিশন তাদের মধ্যে অনেককে বার করতে চাইছে। আমি জাস্ট দর্শকদের বোঝানোর জন্য বা আমার বোঝার জন্য বলছি, তার মানে ইলেকশন হয়ে গেল, এসআইআর করে তারা ভোট দিল, এবার ইলেকশন কমিশন চাইছে ওখান থেকেও বাচ্চা। ঠিক, আমরা এটা পরিষ্কার দেখেছিলাম এসআইআর কি করে করা হয়েছে, একেবারে ধরে ধরে মাইনরিটি ধরে ধরে শিডিউল কাস্ট ধরে ধরে বাদ দেওয়া হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত পরিষ্কার ছিল, কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দেখেছিলাম। বরানগরে 28 নম্বর ওয়ার্ড, আমি যেখানে থাকতাম, সেখানে তুলো বিক্রেতা এবং মাংস বিক্রেতা 6 জন মুসলমান থাকতো, তাহলে নামে প্রক্রিয়ায় বাদ চলে গেছিল শুধু মুসলমান হিসেবে, বেশিরভাগ লোকের কিন্তু যায়নি। অদ্ভুত ব্যাপার। আমরা জানি কিভাবে কি প্রক্রিয়া করা হয়েছে, কিভাবে এআই দিয়ে করা হয়েছে, এটা যে একেবারে গন্ডগোলের বিষয় সে নিয়ে বহু আলোচনা হয়েছে, মামলা মকদ্দমা হয়েছে, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এর পেছনে আমার বলতে দ্বিধা নেই, কারণ আমি দিনের পর দিন প্রোগ্রাম করেছি। আমার শুরুর দিন থেকে আমি বিহারের যে এসআইআর প্রক্রিয়া তার প্রথম থেকে ফলো করছিলাম, ইন্টারভিউ নিয়েছি, নিজে বিহারের ভোটে গিয়ে দেখেছি যে সারা ভারতে ওরা একটা টার্গেট নিয়েছে। এই মোদী সরকার, ফ্যাসিস্ট সরকার যাই বলুক না কেন, প্রায় 10 থেকে 12 কোটি বা 15 কোটি লোককে ডিফ্র্যাঞ্চাইজ করে দেবো। যারা দেশের নাগরিক তারা দেশের নাগরিক থাকবে না। ঠিক যেভাবে আসামে তারা আজকে 19 লক্ষ এখনো সন্তান সন্ততি হয়ে 22-25 লক্ষকে ডিফ্র্যাঞ্চাইজ করে দিয়েছে, তারা দ্বিতীয় স্তরের নাগরিক গোটা ভারতে, এবং তাতে হয়তো তাদের পক্ষে ফেভারেবল হবে। ইউপিতে মুসলিমদের একেবারে ধরে ধরে বাদ দেওয়া হচ্ছে, অখিলেশ এটা নিয়ে প্রতিবাদ করেছে, বিহারের ক্ষেত্রেও দেখেছিলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অদ্ভুতভাবে হলো, আমরা গোটা প্রক্রিয়াতেই দেখেছিলাম একেবারে বিজেপির স্বার্থে এটা করা হয়েছিল। এত কিছু করে ভোটে জেতার পরেও তার মানে যারা ভোট দিল সেখান থেকেও আরো 6 লাখ লোককে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার ধারণা বেশিরভাগই মুসলিম, নয়তো খলিলুর, আবু তাহের থেকে শুরু করে যারা কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যারা গেছিলেন শুভেন্দুর কাছে, তারাও একই কথা বলছেন, বেছে বেছে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে। তার মানে দেয়ার ইজ এ ডেফিনিট টার্গেট। তাহলে 7 লক্ষ আবেদন করেছেই বা করতে হবে, আর এই 6 লক্ষ তার মানে আরো কেন বাদ দেওয়া হবে? এই প্রশ্নটার আমি কংগ্রেস কি বলছে না, এটা যেহেতু তুমি এই ব্যাপারটা নিজে ডিল করছো সেই জন্যই জিজ্ঞেস করছি। না, এখানে দেখুন, এটা
কংগ্রেস তো বটেই, আমরাও নির্বাচনের সে লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন ওরা প্রথম অ্যানাউন্স করলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ পাঠানো, তখন থেকে আমরা আসলে এই যে মামলাটা ভোটের পরে করেছি ট্রাইব্যুনাল নিয়ে, তার আগে অনেক আগে যখন এসআইআর প্রক্রিয়া প্রথম যখন শুরু হওয়ার পরে লজিক্যাল ডিসক্রিপেন্সি যখনই শুরু হয়েছে, প্রদেশ কংগ্রেসের সভাপতির পক্ষ থেকে, শুভঙ্কর সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। তখন থেকেই আমরা এটার বিরুদ্ধে, এবং আমরা একাধিকবার ধর্ণা দিয়েছি, প্রতিবাদ করেছি, এটা ঘটনা গ্রেফতার করেছে এই নিয়ে, কিন্তু কোনো কিছুই এরা শুনতে আগ্রহী নয়। কারণ এরা যেটা করছে সেটা মানুষের চোখের সামনে এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যে ওরা ধরে ধরে সংখ্যালঘুদেরকে বাদ দিচ্ছে। আমাদের রাজ্যে সংখ্যালঘুদের মানে যে জনসংখ্যাটা, তার একটা বড় অংশকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েই তারা এখানে ইলেকশনে জিতেছে, না হলে তারা জিততে পারতো না, অন্তত এরকম সংখ্যাগরিষ্ঠতা তারা পেত না। এই নিয়ে আমি লিখেওছি, সংখ্যা দিয়ে আমি লেখা লিখেছি। আর এখন যেটা দাঁড়িয়েছে হচ্ছে যে ভবিষ্যতে যে নির্বাচনগুলো আসছে আগামী দিনে, সেটা স্থানীয় নির্বাচন হোক, মানে আপনার মিউনিসিপ্যালিটি লোকাল বডিজের হোক, পঞ্চায়েত তো হবে 2028-এ হওয়ার কথা। তো এই প্রত্যেকটাতেই তারা এইভাবেই এই যে বাদ যারা দিয়েছে, এক তো তারা যাতে ঢুকতে না পারে সেটা তারা ব্যবস্থা করার চেষ্টা করছে। দুই হচ্ছে যে যারা ভোট এখন কোন রকমে এখনো তারা ঢুকে গেছে ভেতরে, অ্যাডনার অ্যাডজুডিকেশন, তাদেরকেও তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। এটা আরো মারাত্মক। যারা এসআইআর বাদ পড়েনি তাদেরকে আবার নতুন করে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচন কমিশন বাদ দেওয়ার চেষ্টা করছে। এবং সব থেকে আমি অভিযোগ করছি এখানে যে আমার কাছে এখনো, আমাদের কাছে, কংগ্রেসের কাছে, নতুন যিনি সিইও ওয়েস্ট বেঙ্গল, তার ভূমিকাটা আমাদের কাছে এখনো কিন্তু স্পষ্ট নয় যে তিনি কি করছেন। আমরা এই কোর্টের মামলায় তাদের এফিডেভিট যখন দেখব আমরা বুঝতে পারবো, কিন্তু রাজ্য সরকার কি করছে এটা তো আমরা দেখছি। এবং এটা ভুলে যাবেন না যে এই রাজ্য সরকারের চিফ সেক্রেটারি হচ্ছে, এর আগে এই এসআইআর প্রক্রিয়াটাকে, তার নেতৃত্বে এসআইআর প্রক্রিয়া হয়েছে, তিনি সিইও ওয়েস্ট বেঙ্গল ছিলেন। এবং এর যে বিগেস্ট বেনিফিশিয়ারি, সে এইভাবে ভোটারদেরকে গণতান্ত্রিকভাবে বাদ দিয়ে ডিসএনফ্র্যাঞ্চাইজ করে যে জিতেছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার এই যে দুজন মুখ্য চরিত্র এই পুরো, তার সাথে চিফ অ্যাডভাইজারও আছেন, হ্যাঁ উনিও এতে ছিলেন, নির্বাচন কমিশনে ছিলেন। এনাদের মূল এখন কাজটাই হচ্ছে প্রথমত যে এই যারা বাদ পড়েছে, অন্যায়ভাবে যারা বাদ পড়েছে, ভুল করে, মানে যারা জলজ্জান্ত জীবিত ভোটার এবং বৈধ ভোটার, তাদেরকে তারা বাদ দিয়েছেন, জেনে বুঝে বাদ দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়েছেন, এবং তারা যেন কোনো রকম ভাবে আবার না ঢুকে পড়ে, এক। দুই হচ্ছে যে যারা বাদ পড়েনি তাদেরকেও কিভাবে ট্রাইব্যুনাল প্রক্রিয়াটাকে ম্যানিপুলেট করে তাদেরকে হচ্ছে বাদ দেওয়া যায়, ওনারা সেই চেষ্টাটা করছেন। আমরা প্রথমত শুভেন্দু অধিকারী যে এই 7 লক্ষ ফিগারটা বলেছেন, 7 লক্ষের বেশি আবেদন করেনি, আমার মতে প্রথমত শুভেন্দু অধিকারী এই কথাটা বলার কোনো এখতিয়ারই নেই। কারণ এই পুরো ট্রাইব্যুনালে কত কেস পেন্ডিং, এটা জানার কথা একমাত্র সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনালের জাজেদের আর নির্বাচন কমিশনের। এখানে সমস্যা যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনটা রাজ্য সরকারের অধীন হয়ে গেছে, এবং এটা তো সংবিধানের ব্যবস্থাটার বিরোধী একটা ব্যাপার হচ্ছে। নির্বাচন কমিশন তার একটা স্বায়ত্ত আছে, সেটা একটা স্বাধীন সংস্থা, সেটা রাজ্য সরকার বাদ দিন, সেটা কেন্দ্রীয় সরকারেরই আন্ডারে নয়, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি। তাহলে আমার প্রশ্ন যে আবেদন অ্যাকচুয়ালি এই 27 লক্ষ যে অ্যাডজুডিকেশন, তারা তো সেই বেহালার জোকায় হচ্ছে, গ্রামের দিকেও হচ্ছে না, কোনো জেলা শহরেও হচ্ছে না, এরা যাচ্ছেই বা কি করে, আর হিয়ারিং বা কিভাবে হচ্ছে? এই ব্যাপারে পুরো ব্যাপারটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। আমাদের যে মামলা আমরা করেছি, যেহেতু মামলা করেছি, আমি পুরো বিষয়টাকে নিয়ে রাজনৈতিক আমি এর চাপানোতরের মধ্যে ঢুকতে চাইছি না। আমরা এই মামলায় কম্প্রিহেন্সিভলি এই প্রত্যেকটা বিষয়কে আমরা তুলেছি, যে আপনি একই জায়গায় করেছেন, আজকে কুচবিহার থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, উত্তরবঙ্গ বা যদি
গরিব মানুষ কিভাবে আসবে? জঙ্গলমহলের কথা বলেন, এত দূর দূরান্ত থেকে স্রেফ একদিনের একটা হিয়ারিং এর জন্য তাদেরকে এত কয়েকশো কিলোমিটার ট্রাভেল করে আসতে হবে, এত খরচা করতে হবে, এখানে তারা থাকতে হবে, কারণ রাত্রে ফেরার ট্রেন বা বাস যদি তারা না পান। তাহলে এইটা একটা ভোটার ট্রাইব্যুনালের জন্য এটা কেন করা হচ্ছে, যেখানে আমাদের টেকনোলজি আছে? এই যে আপনি ডিসেন্ট্রালাইজ হওয়ার কথা বলছেন, অনেকেই এখন এই যে এই বিজেপির বিটিন যে এমএলএ গুলো, তারা এখন তাদের বোধোদয় হয়েছে। এতদিন ধরে তারা হচ্ছে পদলেহন করছিলেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তো তাদের মানে অনেক আগেই তোলা উচিত ছিল, কারণ সমস্যাটা তো আজকে তৈরি হয়নি। এগুলো কেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই এটা করা হচ্ছে না? প্রত্যেকটা জেলায় বা বিডিও অফিসে ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা আছে, কেন উকিলদেরকে অ্যালাউ করা হচ্ছে না ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে? উকিলরা হচ্ছে লিগাল এড সার্ভিসেস আছে ফ্রি, হাইকোর্টের সিস্টেম আছে এটা, যে গরিব মানুষের জন্য বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়ার। আমরা কংগ্রেস দল থেকে বলছি যে আমরা বিনা পয়সায় আইনি সহায়তা দেব, কিন্তু অ্যালাউ করুন তাহলে যে আমি যদি একজন উকিল হয়ে থাকি, আমি উকিল নই ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের লিগাল ডিপার্টমেন্ট আছে, অনেক আমাদের উকিলরা আছেন যারা কংগ্রেস দল করেন এবং তারা উৎসাহী এটা করার জন্য, কিন্তু তাদের সেই সুযোগটাও দেওয়া হচ্ছে না যে তারা এই ভোটারদেরকে রিপ্রেজেন্ট করুক এবং ট্রাইব্যুনালে তারা অ্যাপিল করুক, অনলাইনে অ্যাপিল করুক, প্রত্যেকটা জেলা থেকে অনলাইনে অ্যাপিলের ব্যবস্থা করা হোক। সব থেকে এটা বড় কথা, যেটা পোর্টাল করা দরকার। দেখুন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আপনি নিশ্চয়ই আপনার মামলা করার অভিজ্ঞতা আছে, আপনি যে মামলাই করুন না কেন, আপনি ইমিডিয়েটলি এক্ষুনি আপনি ওয়েবসাইট খুলে সেই মামলার কি স্টেটাস, সেই মামলার নেক্সট ডেট কবে, সেই মামলায় এখন অবধি কি কি জাজমেন্ট এসছে, কি স্টেটাস, সমস্তটা একটা পোর্টালে দেখা যায়। তাহলে এটা ট্রাইব্যুনালের ক্ষেত্রে এটা করা হচ্ছে না কেন? একটা পোর্টাল করতে কি কি লাগে? যেরকম অ্যাপিল প্রক্রিয়াটা অনলাইনে করা হয়েছে, সেরকম একটা অনলাইন পোর্টাল করে দিন, তাতেই সবাই দেখতে পাবে যে আমার কেসটা এই, আমার কেসের নম্বর, আমার কেস এতদিন পরে আসবে, এবং তাহলে একটা স্বস্তি হবে মানুষের মনে, বিভ্রান্তি থাকবে না। তার মানে পুরো প্রক্রিয়াটাই একটা অস্বচ্ছভাবে হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত কি হবে। এই যে 27 লক্ষ মানুষ, মানে সাধারণ মানুষ, আমি তো দেখছি কি অদ্ভুত পরিস্থিতি, যে নাম ওঠেনি। একজন মুর্শিদাবাদের এক লেবার আমাকে কালকে পাঠালো যে আমারটা অ্যাকনলেজ স্বীকার করেছে যে ট্রাইব্যুনালে, তার কি হবে ভবিষ্যৎ সে কিন্তু জানেন, অথচ তার বাবার নাম আছে, মার নাম আছে, ভাইয়ের নাম আছে, দাদার নাম আছে, বোনের নাম আছে, সবার নাম আছে, তার নাম নেই, আমাকে পাঠালো। প্রসন্ন, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে উত্থাপন করতে চাইছি। দেখুন, এই যে তথ্যটা যে ট্রাইব্যুনালে কতজন আছে, এটা কোন কোন অথরিটি এখন অবধি এটা জানিয়েছে? আমরা এই তথ্যগুলোর সোর্স গুলো কি? যে কোনো একটা ডেটার সোর্সটা খুব ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক, আপনি সাংবাদিক, আপনি আরো ভালো জানবেন আমার থেকে, যে তথ্যের সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে প্রথম যে তথ্যটা 33 লক্ষ এসছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে আছে, সুপ্রিম কোর্টের অর্ডার। আর সেই অর্ডারটার বেসিসটা হচ্ছে যে হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের, তিনি যে রিপোর্ট পাঠিয়েছেন তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেই রিপোর্টের থেকে এক্সট্রাক্ট করে অর্ডার দিয়েছে। তাহলে 33 লক্ষের অর্ডার এসছে, যে সংখ্যাটা এসছে বা তথ্যটা এসছে বিচার ব্যবস্থার থেকে, তাহলে এটা অথেন্টিক। তারপরে মে মাসের 14 তারিখের অবধি ট্রাইব্যুনালে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে জুন মাসে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় একটি খবর বেরোয়, এবং তারা তাতে দেয় যে তারা সংখ্যাটা কিন্তু 33 লক্ষ বলেনি, তারা বলেছে 25 লক্ষ। 25 লক্ষ, তখন সবাই ধরে নেয় যে 25 লক্ষ তার মানে হচ্ছে যারা ইনক্লুশনের জন্য আবেদন করেছে। এই 27 লক্ষের মধ্যে 25 লক্ষ আবেদন, 25 লক্ষ, ঠিক। হ্যাঁ, সেখান থেকে 25 লক্ষ, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরোনোর পরে বিভিন্ন আরো খবরের কাগজে আমি দেখেছি ইন্ডিয়ান এক্সপ্রেসকে কোট করে তারাও একই কথা বলেছে। সেখানে ইন্ডিয়ান এক্সপ্রেসের মূল বিষয় ছিল যে মে মাসের 14 তারিখ অবধি মাত্র 6000 কেস ডিসপোজ হয়েছে এই 25 লক্ষের মধ্যে, এবং তার 60%কে ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মানে তারা ভোটার লিস্টে তাদের নাম আবার ফেরত এসছে। তো এটাও আমরা আমাদের মামলায় জুড়েছি। এবং তারপরে এই গত জুন মাসে ইন্ডিয়ান এক্সপ্রেসের আবার একটা স্টোরি হয়,
একদম বড় করে স্টোরি হয় ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়াতে এটা বড় করে স্টোরি হয়। তারা বলে যে 33 লক্ষ হচ্ছে টোটাল সংখ্যা, তার মধ্যে এখন অব্দি মাত্র 30,000 ডিসপোজাল হয়েছে, ডিসপোজাল রেট ইজ লেস দেন 1%। এটা টাইমস অফ ইন্ডিয়াও স্টোরি করেছে। তাহলে এইটা ছিল টাইমস অফ ইন্ডিয়া স্টোরি করার পরে অব্দি, জুন মাস অব্দি লোকে এটা জানত। এখন আচমকা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে না, এর মধ্যে মাত্র 7 লক্ষ হচ্ছে যারা বাদ পড়েছে, তারা বাকি সবটাই হচ্ছে নির্বাচন কমিশনের করা ট্রাইব্যুনালে মামলা, যে তারা বাদ দিতে চাইছে যারা এক্সিস্টিং ভোটার তাদের। এটা তো সাংঘাতিক বিভ্রান্তি তৈরি করেছে। তার মানে এখন অব্দি আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট আসার পরে ভেবে যাচ্ছিলাম যে 25 লক্ষ অলরেডি, 27 লক্ষের মধ্যে 25 লক্ষ কেস ফাইল হয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা যদি সত্যি হয়, তাহলে এই জিনিসটা ক্ল্যারিফাই করার দায়িত্ব কার? প্রথম দায়িত্ব বিচার ব্যবস্থার নিজের, বিচার ব্যবস্থার এটার, কারণ ট্রাইব্যুনাল প্রক্রিয়াটা বিচার ব্যবস্থার করা সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্টকে এটা জানাতে হবে। এবং সেই প্রশ্ন আমরা তুলতে চলেছি, আগামী আমাদের যে উকিল আছেন তিনি তুলবেন এই প্রশ্ন, যে কিভাবে মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন। মুখ্যমন্ত্রীর তো এটা জানারই কথা নয়, এটা নির্বাচন কমিশনের বিচার ব্যবস্থার ব্যাপার, আপনি জানালে গোটা মানুষকে জানান। আজকে মুখ্যমন্ত্রী কোন এখতিয়ারে, এটা মুখ্যমন্ত্রীর এখতিয়ারের মধ্যেই পড়ে না। ট্রাইব্যুনাল প্রসেস কি মুখ্যমন্ত্রী চালাচ্ছেন? কিন্তু উনি ঢুকছেন কিভাবে? কারণ ওনারা চাইছেন যে বেশি সংখ্যায় লোকে বাদ পড়ুন, যাতে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া যায়, তাহলে তাদের টাকা বাঁচে, যেটা তারা লক্ষ্মীর ভান্ডার এবং এই অন্নপূর্ণা যোজনা, এই পিডিএস ইত্যাদিতে করছেন। দুই হচ্ছে যে তাদের যে অসাধু একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে, যে যেন তেন প্রকারণে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে হোল্ডিং সেন্টারে দেওয়া, বা এখন তো পুশব্যাক করারও একের পর এক কেস এখন সামনে আসছে। এইটা করার জন্য, এই অসাধু উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্য এই বিভ্রান্তিটা তারা ইচ্ছাকৃতভাবে ছড়াচ্ছেন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলছি যে এগুলো সব মিথ্যাচার, এটাতে বিশ্বাস করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বা চিফ সেক্রেটারি এই ডেটা দেওয়ার তাদের কোনো এখতিয়ারই নেই। এই ডেটাটা তারা জেনে থাকতে পারেন ভেতর থেকে, কিন্তু তারা এই ডেটাটাকে তারা জেনারেট করছেন না। এই ডেটার মালিকটা তারা নন। এই ডেটাটার মালিক হচ্ছে বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনালের যে ব্যবস্থা সেটা সুপ্রিম কোর্টের দ্বারা অর্ডারের দ্বারা একটা সেট আপ করা একটা ট্রাইব্যুনাল, তাদের এটা ডেটা। এবং তার হয়ে বলতে পারে একমাত্র ইলেকশন কমিশন, কারণ ইলেকশন কমিশনের পোর্টালের মাধ্যমে এই জিনিসটা আবেদনগুলো করা হয়েছে। সুতরাং পোর্টালটা যেহেতু ইলেকশন কমিশন চালিয়েছে বা চালাচ্ছে, তাদের কাছে ডেটাটা আছে, কারণ অনলাইনে কত হয়েছে না হয়েছে তারা ইমিডিয়েটলি সেই হিসাবটা পোর্টাল থেকে তারা পেয়ে যান। তাহলে এটাতে মুখ্যমন্ত্রী বা চিফ সেক্রেটারি বা রাজ্য সরকারের দেওয়া কোনো তথ্য, প্রথমত তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সুতরাং এটাতে বিশ্বাস করাটাই ভুল। খবরের কাগজে দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকরা এই প্রশ্নগুলো করছেন, এই এখতিয়ারের প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীকে বা চিফ সেক্রেটারিকে করছেন না। তারা ওই আননেমড সোর্সেস বলে তারা এত বড় বড় সাংঘাতিক মানুষের ভোটাধিকার নিয়ে যেখানে চিনিমিনি খেলা হচ্ছে, সেই ডেটাগুলোকে তারা কোথায় 25 লক্ষ আর কোথায় 7 লক্ষ, আজকে এই ডেটাটা মুখ্যমন্ত্রী দিল, সেটা খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হয়ে গেল, কিন্তু কে বলেছে, কে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছে, তার ডেটা সোর্স দেওয়া হচ্ছে না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে এই যে 27 লক্ষ যারা অ্যাডজুডিকেশনে গেছিল, তারা তো আসলে আবেদন করেছিল, তাদের আবেদনটা পুরোটা হিয়ারিং হয়নি বলেই না গোটা প্রক্রিয়াটা অ্যাডজুডিকেশনে গেছিল, ভোট এসে গেছিল বলে। তাহলে নতুন করে আবার 7 লক্ষ নতুন আবেদন করতে হবে কেন? এখানে একটা কনফিউশন আছে। না, এটা নয়। প্রথমে যারা অ্যাডজুডিকেশন হয়ে গেছে, হয়ে যারা বাদ পড়েছে 27 লক্ষ, তাদেরকে নতুন করে আবেদন করতে হয়েছে ট্রাইব্যুনালে। আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট আসার পরে আমাদের ধারণা হয়েছিল যে 25 লক্ষ অ্যাপিল করে দিয়েছেন। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে সংখ্যাটা 25 লক্ষ অ্যাপিল করেননি, মাত্র 7 লক্ষ অ্যাপিল করেছে। হ্যাঁ, সেটাই তো আশ্চর্য, না তাহলে আশ্চর্যজনক লাগছে। না, সেটা মুখ্যমন্ত্রীর কথায় প্রথমত আমি হতে পারে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু আমি যে প্রশ্নটা তুলছি সেটা হচ্ছে এখতিয়ারের।
মুখ্যমন্ত্রীর সেটা এখতিয়ার বুঝতে নয়। পেরেছি, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমরা তো এইটার মধ্যে আছো। সাধারণ মানুষের ধারণা কিন্তু যে ট্রাইব্যুনালে 35 লক্ষ নাম ঝুলে আছে, ট্রাইব্যুনালে ঝুলে থাকা মানে 35 আমি লক্ষ বারে বারে বলছি এই ক্লিয়ার বিভ্রান্তিটা করতে হবে। কাটানোর জাজেদেরকে আগে ক্লিয়ার, চেষ্টা করুন। প্রসূনদা, আমি যেটা জাজেদেরকে আমি 1 মিনিট বলে নি, জাজেদেরকে হিয়ারিং করে ক্লিয়ার করতে হবে, এটা সাধারণ মানুষের ধারণা। তাই শুনুন শুনুন শুনুন, প্রথম কথা, এই ট্রাইব্যুনাল একমাত্র হচ্ছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে তাদের জন্য। হ্যাঁ সুতরাং হ্যাঁ, শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে 27 লক্ষ। ঠিক আছে, ট্রাইব্যুনালের টোটাল কেস পেন্ডিং কেসেস অ্যাজ পার সুপ্রিম কোর্ট 33 লক্ষ, 35 লক্ষ নয়, 33 লক্ষ। ঠিক আছে, এটার মধ্যে এই 33 লক্ষের মধ্যে এই 27 লক্ষের কতজন আবেদন করেছে হ্যাঁ সেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট বা কোনো জুডিশিয়াল কোনো অথরিটি বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা এখনো জানায়নি। কেন? কেন সেটা আমরাও প্রশ্ন করেছি সুপ্রিম কোর্টে, আমাদের পিটিশনে আমরা সেটা প্রশ্ন করেছি যে এটা জানানো হোক। এটা জানাননি কেন? এটা জানান, এটা সবার আগে তো এটা জানাতে হবে। এটা না জানানোর ফলেই আজকে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। সুপ্রিম কোর্ট টোটাল 33 লক্ষ বলেছে, কিন্তু তার মধ্যে কত লক্ষ ইনক্লুশনের জন্য আর কত লক্ষ এক্সক্লুশনের জন্য সেটা সুপ্রিম কোর্ট এখনো জানায়নি। আমার এটা শেষ হ্যাঁ, প্রশ্ন এই, তার আমি মানে আপনাকে যে একটুখানি বলতে পারি যে হ্যাঁ 25শে অগাস্টের শুনানিতে এটাই প্রথম প্রশ্ন আমরা এটা সুপ্রিম কোর্টের সামনে করব, যদি না ওই শুনানির ডেট পিছিয়ে যায়। এটাই আমাদের প্রথম প্রশ্ন হবে এবং আমরা আশা করব যে বিচার মানে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং এর পক্ষ থেকে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বা ইসিআই এর পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে 25শে অগাস্ট এই সংখ্যাটা নিয়ে যে বিভ্রান্তি সেটা তারা কাটাতে পারবে। আর এই সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির বলার কোনো এখতিয়ার নেই। এই কথাটা আমি বারে বারে আপনাকে জানাচ্ছি। ওদের বলার কোনো কথা, ওটা হতে পারে তথ্যটা ঠিক, আমি কিন্তু এটা বলছি না যে ওরা যেটা বলছেন সেটা ভুল, আমি জানি না, কিন্তু আমার কোনো এখতিয়ার নেই। ধরুন আমি আজকে ভেতর থেকে খবর পেলাম যে আমাদের দেশের জিডিপির হচ্ছে 0 হয়ে যেতে চলেছে, 0% মানে জিডিপি গ্রোথ রেট। ধরুন আমি ভেতর থেকে খবর পেলাম, কিন্তু আমি যদি সেটা বলে বেড়াতে আরম্ভ করি, আমি কে এটা বলার? বুঝতে পেরেছেন কি বলছি? তার মানে যে আমি ভুল বলছি তা নয়, তার মানে এটা হতেই পারে যে আমি ঠিক বলছি, কিন্তু বলার যাদের এখতিয়ার সেটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তার একটা নির্দিষ্ট ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সে জিডিপির ডেটাটা প্রডিউস করে। সে যখন বলবে তখনই লোকে বিশ্বাস করবে যে জিডিপির গ্রোথ রেটটা 0% না 1% না 6% না 10%। সেরকম এখানে এটা মুখ্যমন্ত্রীর দেওয়ার তথ্য এটা নয়, চিফ সেক্রেটারির দেওয়ার তথ্য এটা নয়। এনারা নিউজ পেপারে স্টোরি প্ল্যান্ট করছেন এবং যে সাংবাদিকরা এই স্টোরিগুলো করছেন এবং এই তথ্যগুলোকে যে খবরের কাগজ প্রথম পাতায় ছাপছে, তারা এই বিভ্রান্তিটা আরো বাড়াচ্ছেন, বিভ্রান্তিটা কমাচ্ছেন। তার মানে এই তথ্যটা দেবে তো জুডিশিয়ারি, আইদার নয়তো ইলেকশন কমিশন থ্রু জুডিশিয়ারি, ইলেকশন কমিশন থ্রু জুডিশিয়ারি। হ্যাঁ, আচ্ছা শেষ প্রশ্ন আমার, এই যে মানুষ প্রচন্ড বিভ্রান্ত, এই বিশেষ করে এই 33 লক্ষ 35 লক্ষ জায়গা, এমনি বহু লোকের নাম বাদ গেছে, আমি জানি, তাদের ভোটার তালিকা আবার বলেছে আবেদন করো। এরা কি তাহলে সমস্ত সরকারি যে সুযোগ সুবিধা, সে অন্নপূর্ণা ভান্ডারই হোক বা প্রচুর আদিবাসীদের পড়াশুনো হোক, মুসলিমদের কিছু ভাতা হোক, বাংলার বাড়ি যেটা এখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর আবাস যোজনা হোক, অনেক রকম প্রকল্প আছে, এই প্রকল্পগুলো থেকেও কি বাদ পড়ে যাবে? তারা হয়তো এতদিন পেয়েছে। মানে আপনি যদি বলেন যে বাদ পড়া উচিত কিনা, তো একদমই বাদ পড়া উচিত নয়। তার কারণ হচ্ছে, দেখুন সুপ্রিম কোর্টের যে রায় আছে বিহার এসআইআর নিয়ে, তো সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে যে যদি এর মধ্যে কোনো বাংলাদেশি থেকে থাকে যারা বাদ পড়েছে, তার মধ্যে তাদের আলাদা তালিকা করে সেই তালিকা হোম মিনিস্ট্রি বা ফরেনার্স ট্রাইব্যুনাল, যেগুলো হোম মিনিস্ট্রির আন্ডারেই চলে, সেই ফরেনার্স ট্রাইব্যুনালে আপনাকে রেফার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা বুঝুন। এটা কেন? এটার মাধ্যমে সুপ্রিম কোর্ট কি বোঝাচ্ছে
যে তুমি ইলেকশন কমিশন তোমার কে ভোটার নয় তার এলিজিবিলিটি চেক করার এখতিয়ার আছে, তাকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার তোমার এখতিয়ার আছে, কিন্তু ভোটার লিস্ট থেকে সে বাদ পড়ছে মানেই সে নাগরিকত্ব হারাচ্ছে এটা নয়। কারণ নাগরিকত্ব নির্ণয় করার, ইংরেজিতে বললে দ্য ইলেকশন কমিশন হ্যাজ দ্য পাওয়ার টু ভেরিফাই সিটিজেনশিপ, বাট ইট ডাজ নট হ্যাভ দ্য পাওয়ার টু ডিটারমাইন সিটিজেনশিপ। এটা 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 একটা আইনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার মানে মানে ভোটার আমাদের সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা এটার তাৎপর্যটা হচ্ছে ঠিক। যে আমি ভোটার তালিকা থেকে বাদ পড়লেও আমি অটোমেটিক্যালি বেনাগরিক হয়ে যাচ্ছি না। আর নাগরিকরা এই ফেসিলিটি গুলো পেতে বাধ্য। এবার ঘটনাটা হচ্ছে যে আপনাকে এখনো পর্যন্ত আপনি দেখুন এই প্রশ্নগুলো উঠছে না, এই প্রশ্নগুলো করা দরকার, সুপ্রিম কোর্টের সামনে বারে বারে এই প্রশ্নগুলো করা দরকার। আমরা করেছি, এই মামলায় আমরা করব, এই বিতর্কটা হবে যে আজকে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে বিহারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ সহ আরো বহু জায়গায় হয়ে গেল, এসআইআর হয়ে গেল, পশ্চিমবঙ্গেও হয়ে গেল। ইলেকশন কমিশন এখনো পর্যন্ত কটা কেস বাংলাদেশি ধরেছে বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইলেকশন কমিশন কটা কেস এখন অব্দি হোম মিনিস্ট্রিকে পাঠিয়েছে? এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে। কটা কেস পাঠিয়েছে? বিহারের ক্ষেত্রে কটা কেস পাঠিয়েছে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কটা কেস পাঠিয়েছে? এই প্রশ্নটা তো করতে হবে, নির্বাচন কমিশনকে তো জবাবদিহি করতে হবে। এবার এখানে অদ্ভুত ব্যাপারটা দেখুন, আমি বারে বারে ওই জন্য বলছি, পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এটা কিন্তু সংবিধানের পরিপন্থী একটা বিষয়। প্রথম দিন থেকে এই সরকারটা সংবিধানের বিরুদ্ধে চলছে। কিভাবে? যে যার এই এখতিয়ারটা ছিল সিইও ওয়েস্ট বেঙ্গল, যার এটা করার কথা, যে তার হোম মিনিস্টারকে একটা লিস্ট পাঠানোর কথা ছিল যে এত লোক বাদ পড়েছে, তার মধ্যে আমাদের সন্দেহ এতজন হচ্ছে বেনাগরিক, সেই লিস্ট সে পাঠায়নি। সে এবার হয়ে গেল চিফ সেক্রেটারি, সে আর সিইও ওয়েস্ট বেঙ্গল নয়, তার রোলটাই চেঞ্জ হয়ে গেল, তার কনস্টিটিউশনাল রোলটা চেঞ্জ হয়ে গেল। হয়ে এবার চিফ সেক্রেটারি হয়ে he is arrogating to himself and the chief minister is arrogating to himself the role of determining citizenship. আমাদের দেশের সংবিধানে নাগরিকত্ব নির্ণয় কোনো রাজ্য সরকারের এখতিয়ারেই আসে না। সিটিজেনশিপ নয়তো তো এত বছর সেই বিধানচন্দ্র রায়ের আমল থেকে, জ্যোতি বসু থেকে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা ব্যানার্জি, এত মুখ্যমন্ত্রী থেকেছেন, এরা সকলকে নাগরিক করে দিতে পারতেন বাংলাদেশ থেকে যারা যারা এসছেন। না, হয়নি তো। কেন হয়নি? কারণ রাজ্য সরকার এটা পারে না। রাজ্য সরকার না কোনো অনুপ্রবেশকারীকে নাগরিক বানাতে পারে, না কোনো নাগরিককে অনুপ্রবেশকারী বানাতে পারে। এটা রাজ্য সিটিজেনশিপ ডাজ নট কাম আন্ডার দ্য পারভিউ অফ দ্য স্টেট গভর্নমেন্ট। সিটিজেনশিপ নাগরিকত্ব নির্ণয় একমাত্র কেন্দ্রীয় সরকার করতে পারে। যেরকম আপনি আজকে শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে আমি আমার মুখের ছবি দিয়ে বা গান্ধীজির মুখের ছবি সরিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে আমি 500 টাকা বা 1000 টাকার নোট চাপবো, এটা শুভেন্দু অধিকারী পারে না, কারণ আমাদের সংবিধানে সেটা নেই। দেশের সংবিধানে আছে যে দেশের কারেন্সি কেন্দ্রীয় সরকার মারফত, মানে এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াই একমাত্র এটা করতে পারে, রাজ্য সরকার এটা পারে না, এটা হচ্ছে এখতিয়ার। সেরকম নাগরিকত্ব নির্ণয় করার কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই। আজকে সেখানে বসে শুভেন্দু অধিকারী এবং মনোজ আগরওয়াল তারা কোন এখতিয়ারে কে নাগরিক নয় বসে বসে নির্ণয় করছে, এবং তাদেরকে এই মিথ্যে কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে সাম্প্রদায়িক বিভাজন তারা তৈরি করে আসলে কি করছে? এখানে গত সরকারের হিসেব অনুযায়ী 2,42,00,000 মহিলা পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার পেত। তাদের এক ধাক্কায় সংখ্যাটাকে এখন নিজেরাই বিজ্ঞাপন দিয়ে বলছে 1,30,00,000। তাহলে আমরা কি বুঝবো? 1,10,00,000 নাম তোমরা বাদ দিলে 1,10,00,000 লোক বাংলাদেশি। তাহলে এই বাংলাদেশে ধুয়োটা তোলা হচ্ছে কেন? কারণ তারা আসলে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম যারা, তারা আমাদের দেশের বাসিন্দা, আমাদের এখানে তারা জন্মেছেন, বড় হয়েছেন এবং কাজকর্ম করছেন, তারা নাগরিক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা এতদিন অবধি পেয়ে এসছেন। তাদের নাগরিকের বিভিন্ন অধিকারগুলোকে, নাগরিক অধিকারগুলোকে তারা খর্ব করার চেষ্টা করছেন, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার এটা কিভাবে করছেন, সংবিধানের বিরুদ্ধাচরণ করছেন,
তারা এমন এমন আচরণ করছেন যেগুলো সংবিধানে আইনের কোনো বৈধতা নেই, অথচ যে পরিমাণ বিরোধিতা এটার হওয়া উচিত, বিশেষত আমি বলবো সংবাদ মাধ্যমের মধ্যে থেকে, সেই বিরোধিতা কিন্তু হচ্ছে না। সংবাদপত্রগুলো, সংবাদ টেলিভিশন চ্যানেলগুলো অধিকাংশই বিক্রি হয়ে গেছে এই সরকারের কাছে। এই গদি মিডিয়া যেরকম দিল্লিতে হয়েছে, পশ্চিমবঙ্গে এখন গদি মিডিয়া তৈরি হয়েছে। আজকে আপনাদের মতো সাংবাদিকরা আছেন বলে তাও সত্যি কথাটা কোথাও কোথাও বেরিয়ে আসছে, না হলে দেখুন বড় বড় ঘটনা ঘটছে, এত বড় সংবিধান বিরোধী ঘটনা ঘটছে, কিন্তু তার কোনো প্রতিবাদ বা তাই নিয়ে কোনো লেখালেখি আজকে সংবাদ মাধ্যমে হচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এগুলো খুব দুর্ভাগ্যজনক যে অনেক পশ্চিমবঙ্গ অনেক দীর্ঘ আলোচনা হলো প্রসেনজিৎ। তুমি বেরিয়ে যাবে, কাজ আছে। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকরা অত্যন্ত মূল্যবান কথাবার্তা শুনলেন যে কার অধিকার আছে, কত এই 7 লক্ষ ব্যাপারটা কোথা থেকে এলো। আশা করি পরবর্তীকালে এটা নিয়ে আমরা আবার কোর্টের কি দাঁড়ালো আলোচনা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন প্রসেনজিৎ অত্যন্ত ক্যান্ডিড ওয়েতে বলেছে এবং খুব স্পষ্ট দুটো জিনিস বেরিয়ে এলো। এই 7 লক্ষ সংখ্যাটা যে ফিগার আউট হয়েছে, এটা বলার এখতিয়ার একমাত্র সুপ্রিম কোর্টের রয়েছে। ইলেকশন কমিশন ভায়া ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টই বলতে পারে। তার কোনো অফিসিয়াল ডকুমেন্ট এখনো কোনো রিলিজ হয়নি। কতজন আবেদন করেছেন, 7 লক্ষ আবেদন করেছেন শুভেন্দু বলছেন, হয়তো সংখ্যাটা সত্যি। এবং আমরা এটাও বুঝতে পারলাম অদ্ভুত একটা সংখ্যা জাগলারি চলেছে এবং গরিব মানুষ ত্রাহি ত্রাহি করছে, তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খলিলুর রহমান আবু তাহের চিফ মিনিস্টারের কাছে যাচ্ছেন, কিন্তু চিফ মিনিস্টার এটা কিছু করার কিছু নেই। এই পুরোটাই রয়েছে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালের যে বিচার, এবং সেখানে এত স্লোলি কাজ হচ্ছে যে কবে শেষ পর্যন্ত শেষ হবে জানি না। আপনারা যারা দেখলেন আমার এই ভিডিওটি, তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নিত্য নতুন এই ধরনের এপিসোড নিয়ে। নমস্কার।